গল্পের শুরুতে দেখা যায় ভোরবেলা মা মজার সব খাবার নিয়ে মানসিবের রুমে ডাকতে যান, কিন্তু ডাক শুনে মানসিবের যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে কল্পনার ঘরে নয় বরং জেলের অন্ধকার সেলে আবিষ্কার করে। ফ্রেশ হয়ে সকালের নাস্তা হিসেবে একটি রুটি আর সামান্য ভাজি মুখে দিতেই পুলিশ অফিসাররা তাকে ডেকে নিয়ে যায়। মানসিবকে হাজির করা হয় ডিআইজি বরুণের কক্ষে। অফিসার বরুণের ইশারায় বাকি পুলিশরা বাইরে গিয়ে দরজা আটকে দেয়। বরুণ বিদ্রুপের সুরে জিজ্ঞেস করেন, 1 বছর তো জেলের ডাল ভাত খেলে, কেমন লাগছে? ডালের ভেতর তেলা বকা পাচ্ছ তো? মানসিব নিস্পৃহভাবে উত্তর দেয়, ফ্যান্টাস্টিক। সে জানে ডিআইজি লেভেলের অফিসার শুধু তার খোঁজ নিতে তাকে ডাকেননি। অফিসার ব্যাগ থেকে কিছু সুস্বাদু খাবার বের করে মানসিবকে খেতে দেন। মানসিব বুঝতে পারে এর পেছনে কোনো বড় উদ্দেশ্য আছে, কিন্তু দীর্ঘদিন পর ভালো খাবার পেয়ে সে আর লোভ সামলাতে পারে না। খাবার মাঝেই শুরু করেন আসল কথা। তিনি মনে করিয়ে দেন কিভাবে 3 কোটি টাকার একটি গাড়ি কোনো নথি ছাড়াই দেশে ঢুকেছিল এবং ডিফেন্স মিনিস্ট্রি সিস্টেমে গাধার ছবি দিয়ে হ্যাক করা হয়েছিল। অফিসার বলেন, তোমার হ্যাকার নাম 2M ক্যাকটাস, তাই তো? এই অপরাধেই তোমার 5 বছরের সাজা হয়েছিল। তবে তুমি যদি সরকারের হয়ে একটি কাজ করে দাও তবে বাকি 4 বছরের সাজা মাফ করে দেওয়া হবে। মানসিব শান্তভাবে উত্তর দেয়, স্যার আমি ক্যাকটাস নই, আর সরকারের হয়ে আমি কাজ করি না। মানসিব খাবার নিয়ে চলে যেতে উদ্যত হলে অফিসার পেছন থেকে একটি মুখ্যম প্রশ্ন ছুড়ে দেন, বাড়ি যেতে ইচ্ছে করে না? অফিসার বরুণ মানসিবের আবেগে আঘাত করে বলেন, পরিবারের কাছে ফিরতে ইচ্ছে করে না, বাবা মাকে দেখতে মন চায় না। সারা জীবন কি এভাবেই লক্ষ্যহীন থাকবে? নিজের অসাধারণ মেধাকে কি কাজে লাগাবে না? মানসিব কোনো উত্তর না দিয়ে স্যারকে খাবারের জন্য ধন্যবাদ জানিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। নিজের সেলে ফিরে সে সহবন্দীদের সঙ্গে খাবার ভাগ করে নেয় এবং অতীতে কাটানো কিপ্তা দিনগুলোর কথা ভাবতে শুরু করে। অতীতের স্মৃতিতে দেখা যায় মানসিব সারা রাত হ্যাকিং করত আর দিনের বেলা দুপুর পর্যন্ত ঘুমাতো। বেলা 12টা বাজলেও ঘুম থেকে না উঠায় তার বোনেরা তাকে সতর্ক করে। মানসিব দ্রুত উঠে কম্পিউটার বন্ধ করার আগেই এক আপু এসে তার গায়ে পানি ঢেলে দেয়। অগত্যা গোসল সেরে ফ্রেশ হয়ে সে খাবার টেবিলে আসে। সেখানে তার কাজিন সাদিয়ার বিয়ে নিয়ে আলোচনা চলছিল। বাবা বলছিলেন, সাদিয়ার বিয়ের জন্য 30 লাখ টাকা জমিয়েছিলাম, যা বর্তমান সময় খুবই সামান্য। সোয়াব তুই কত দিতে পারবি? উল্লেখ্য, সাদিয়ার বাবা মা বেঁচে নেই। সোয়াব 20 লাখ এবং মানসিবের বড় বোন 10 লাখ টাকা দেওয়ার কথা জানালে বাবা তাকে বাধা দেন। ঠিক তখনই দূর থেকে মানসিব বলে ওঠে, আমি 20 লাখ টাকা দিতে পারবো। পরিবারের সবাই অবাক হয়ে জানতে চায় সে এত টাকা কোথায় পাবে। মানসিব আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি বুয়েট স্টুডেন্ট, কিউসি করালে মাসে এমনিতেই 1-2 লাখ টাকা ইনকাম করা সম্ভব। তার বোন মজা করে বলে, তোর কাছে এত টাকা থাকলে আমাকে মাসে একটা গিফট দিস না কেন? হাসাহাসির মাঝে সাদিয়ার হবু বর মেজবাকে নিয়ে আলোচনা শুরু হয়। বাবা মেজবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে সোয়াবকে খোঁজ নিতে বলেন এবং মানসিবকে এসবের মধ্যে নাক গলাতে নিষেধ করেন। কিন্তু মানসিব থেমে থাকার পাত্র নয়। সে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে হ্যাকিং শুরু করে। মেজবাকে একটি প্রলুব্ধকর লিঙ্কের মাধ্যমে মেসেজ পাঠিয়ে তার ফোন হ্যাক করে ফেলে। হ্যাক করার পর মেজবার ব্যক্তিগত জীবনের কিছু আপত্তিকর তথ্য মানসিবের হাতে আসে। মানসিব সরাসরি মেজবার সাথে দেখা করে কড়া ভাষায় বলে, তোমার ব্যক্তিগত পছন্দ যাই হোক, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু সাদিয়ার জীবন আমি নষ্ট হতে দেব না। বিয়ের নাম করে আড়ালে এসব নোংরামি চলবে না। মেজবা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে সে সাদিয়াকে কিছু জানিয়েছে কিনা। মানসিব জানায় সে এখনও কাউকে কিছু বলেনি। তবে ঘটনার কিছুক্ষণ পরই মানসিব জানতে পারে মেজবা নিজেই বিয়েটি ভেঙে দিয়েছে। মেজবা হঠাৎ বিয়ে ভেঙে দেওয়ায় পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। সাদিয়া চিৎকার করে এর কারণ জানতে চায়। মানসিব নিজের রুমে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় সাদিয়া এসে দরজা আটকে তাকে জেরা শুরু করে। সে বলে, আমি জানি তুই মেজবার অফিসে গিয়েছিলি, তুই তাকে কি বলেছিস যে সে বিয়ে ভেঙে দিল? মানসিব শান্তভাবে জানায় যে মেজবা আসলে সমকামী। সাদিয়া অবাক হয়ে বলে, সে এমন হলে তো আমার আগে বোঝার কথা। মানসিব তাকে থামিয়ে দিয়ে বলে, ছি, এসব কথা বড় ভাইয়ের সামনে বলতে তোর লজ্জা হওয়া উচিত। সাদিয়া জেদ ধরে বলে সে মেজবাকে বুঝিয়ে এসব ঠিক করে নেবে এবং মানসিবকে আর নাক গলাতে নিষেধ করে। সাদিয়া ফোনে মেজবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেজবা যখন জানতে পারে মানসিব তার গোপন কথা সব ফাঁস করে দিয়েছে, সে অপমানে ও আতঙ্কে ছাদ থেকে লাফ দেয়। এই খবর শুনে সাদিয়া কান্নায় ভেঙে পড়ে এবং চিৎকার করে সবাইকে জানায় যে এই ঘটনার জন্য পরোক্ষভাবে মানসিব দায়ী। বাবা রেগে গিয়ে মানসিবকে ধমক দিলে সে কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে যায়। তীব্র রাগে আর অপমানে সাদিয়া ন্যাশনাল এমার্জেন্সি নম্বরে ফোন করে বলে, আপনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেই হ্যাকারকে খুঁজছিলেন না? অপর প্রান্ত থেকে হ্যাঁ বলতেই সাদিয়া ভয় পেয়ে ফোন কেটে দেয়। এদিকে মানসিবের বোন এসে তাকে জানায় যে মেজবা মারা যায়নি, তবে তার হাত পা ভেঙে অবস্থা খুব আশঙ্কাজনক। বোন আক্ষেপ করে বলে, আল্লাহ তোকে এত মেধা দিয়েছেন, কিন্তু তুই যদি একটু সঠিক দিশা পেতি। পরদিন সকালে পুলিশের উপস্থিতিতে সাদিয়ার ঘুম ভাঙে। সে দেখে পুলিশ মানসিবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। সাদিয়া সেই রাতের ফোন কলের সূত্র ধরেই গোয়েন্দা বিভাগ মানসিবের হদিস পায়। পুলিশ অফিসার সাদিয়ার দিকে তাকিয়ে ইশারায় ধন্যবাদ জানালে মানসিব বুঝে যায় সাদিয়ার মাধ্যমে পুলিশ তাকে খুঁজে পেয়েছে। সাদিয়া নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেও তখন আর করার কিছু ছিল না। বর্তমানে জেলে দেখা যায় মানসিব গোসল করতে গেলে কিছু কয়েদি তার সাথে অভদ্র আচরণ করে, সাবান চেয়ে বসে। মানসিব সাবানটা পানিতে ফেলে দিয়ে তাদের তুলে নিতে বললে তারা ক্ষেপে গিয়ে মানসিবকে প্রচণ্ড মারধর করে। সেই রাতে মার খেয়ে মানসিবের প্রচণ্ড জ্বর আসে, কিন্তু পরদিন ভোরে দেখা যায় সেই কয়েদির রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে।
জেলের সাইরেন বেজে ওঠে এবং পুলিশ মানসিবকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। গতকালের ঝামেলার কারণে পুলিশ মানসিবকে খুনি হিসেবে সন্দেহ করে এবং অন্য কয়েদিরাও তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়। মানসিব বুঝতে পারে তাকে ফাঁসানো হচ্ছে। সে মুড়িয়া হয়ে সিসি ক্যামেরার সামনে চিৎকার করে বলতে থাকে, আমি ক্যাকটাস, আমি কোনো খুন করিনি, আপনারা যা বলবেন আমি তাই করব, তাও আমাকে এখান থেকে বাঁচান। ঠিক তখনই ওপর মহল থেকে একটি ফোন আসে। দৃশ্যটি 15 দিন পরের ভোর রাতে মানসিবকে জেল থেকে বের করা হয়। গেটের সামনে ডিআইজি বরুণ স্যারের গাড়ি দাঁড়িয়েছিল। বরুণ তাকে গাড়িতে উঠতে বলেন এবং কিছু খাবার দেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলে। মানসিবকে নিয়ে আসা হয় আন্ডারওয়ার্ল্ডের ডন এবং প্রভাবশালী নেতা লাল ভাইয়ের কক্ষে। লাল ভাই মানসিবের হ্যাকিং দক্ষতা পরীক্ষা করতে চাইলে মানসিব সপাটে তার অন্ধকার জগতের সব তথ্য বলে দেয়। সে জানায় কিভাবে লাল ভাই পুরো আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেন, বদলি ও নিয়োগ বাণিজ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এবং মিডিয়াকে মুখ বন্ধ রাখতে বাধ্য করেন। মানসিবের নির্ভীক উত্তরে লাল ভাই কিছুটা অবাক হয়ে বলেন, ভাগ্য ভালো তুমি সাংবাদিক হওনি, না হলে তো আমার সব হাড়ির খবর ফাঁস করে দিতে। কথার এক পর্যায়ে অ্যাম্বাসেডরের গ্যারেজে অবৈধ গাড়ি ঢোকানোর রহস্য উন্মোচিত হয়। মানসিব জানায় ডার্ক ওয়েবে শোভা নামে এক মহিলার উপর বাউন্টি বা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। মানসিব 3টি আলাদা পার্টির মাধ্যমে কাজ হাসিল করে এবং কয়েক ঘন্টার মধ্যে অ্যাম্বাসেডরের বাসায় পুলিশ পাঠিয়ে দেয়। পরে জানা যায় মূল টার্গেট শোভা নয়, বরং খোদ অ্যাম্বাসেডর ছিলেন। লাল ভাই তুচ্ছতা ছিল করে বলেন, তোমরা ছোট স্কেলে খেলো, আমরা খেলি বড় স্কেলে। মানসিব পাল্টা জবাব দেয়, আপনারা আসলে মানুষ মারেন। এতে লাল ভাই রেগে গেলেও ডিআইডি বরুণ পরিস্থিতি শান্ত করেন। এরপর আসল পরিকল্পনার কথা জানানো হয়। চট্টগ্রাম বন্দরে জাহাজে আসা একটি নির্দিষ্ট কন্টেইনার সবার চোখের আড়ালে সরিয়ে ফেলতে হবে। কন্টেইনারের ভেতরে কি আছে জানতে চাইলে লাল ভাই তাকে কড়া সতর্কবার্তা দেন। তিনি সাফ জানিয়ে দেন, সফল হলে সব সাজা মাফ, আর ব্যর্থ হলে নির্ঘাত মৃত্যু। এমনকি পালানোর চেষ্টা করলে তার পরিবারকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বাইরে এসে ডিআইডি বরুণ মানসিবকে সাবধান করে বলেন, তুমি গলা পর্যন্ত বিপদে ডুবে আছো, এখন নীতি কথা না বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করো। কন্টেইনারে কি আছে তা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। পরদিন মানসিব অফিস ক্যাকটাস মিশনে নামার জন্য চট্টগ্রামে পৌঁছায়। রহস্যময় ফোন কলের সূত্র ধরে তাকে কয়েক জায়গায় ঘোরানো হয়। শেষে এক অটো চালক তাকে ক্যাকটাস বলে সম্বোধন করলে মানসিব চমকে ওঠে। চালক তার মুখোশ খুললে দেখা যায় সে আর কেউ নয়, মানসিবের পূর্ব পরিচিত হ্যাকার এমপি, আসল নাম মঙ্কু। এমপি তাকে জানায় যে বার্ম অ্যালেন নিখোঁজ হবার পর থেকে পরিস্থিতি খুব উত্তপ্ত এবং শত্রুরা তাকে মারার জন্য খুঁজছে। এমপি অবাক হয়ে প্রশ্ন করে, তুমি তো কম্পিউটারে কাজ করতে, হঠাৎ মাঠে নামলে কেন? আর এই কন্টেইনারে আসলে কি আছে? মানসিব জানায় সে নিজেও জানে না। এমপি সন্দেহ প্রকাশ করে বলে, এত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কেন লুকিয়ে কন্টেইনার আনছে? আর বন্দরের লোকাল ডেলিভারি করা খুব কঠিন। এই কঠিন কাজে সাহায্য করার জন্য এমপি তাকে স্থানীয় এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার আশ্বাস দেয়। সাহায্যের জন্য মানসিব ও এমপি স্থানীয় এক মৌলভী সাহেবের বাড়িতে যায়। এই মৌলভী সাহেব মূলত চোরাচালান ও মাদক ব্যবসার সব টাকা লেনদেন করেন। সেখানে পৌঁছানো মাত্রই কর্মীরা তাদের দিকে বন্দুক তাক করে। মৌলভী সাহেব ক্ষিপ্ত হয়ে মঙ্কুর মাথায় বন্দুক ঠেকিয়ে বলেন, স্বপন আমার সব টাকা নিয়ে পালিয়েছে, অথচ আমি ওর হয়ে ওকালতি করেছিলাম, সে আমার টাকা হজম করে দিল। মানসিব পরিস্থিতি সামাল দিতে বলে, আমি স্বপনের বন্ধু নই, চিনিও না, আপনাকে 10 লাখ টাকা দেব, শুধু জাহাজ থেকে একটি কন্টেইনার লরিতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দিন। 10 লাখ টাকার টোপে মৌলভী সাহেব রাজি হন। পরদিন তারা সমুদ্রের তীরে অভিযানে নামে। পরিকল্পনা অনুযায়ী মানসিব জাহাজে গিয়ে কন্টেইনার বুঝে নেবে এবং বাইরের লরি প্রস্তুত থাকবে। কাজের অর্ধেক টাকা অগ্রিম পরিশোধ করা হয়। মৌলভী সাহেব কন্টেইনারে কি আছে জানতে চাইলে মানসিব মিথ্যে বলে যে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা বিদেশি গাড়ি আছে। কিন্তু তারা জানতো না যে দূর থেকে কেউ টেলিস্কোপ দিয়ে তাদের উপর কড়া নজরদারি রাখছে। মানসিব জাহাজে উঠে কন্টেইনারটি বুঝে নেয়। শিপ ম্যানেজারের কাছে এর ভেতরের মালপত্র সম্পর্কে জানতে চাইলেও সে কিছু বলতে পারে না। এদিকে এমপি একটি বন্দুক মানসিবের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা কাছে রাখো, মৌলভীকে আমার বিশ্বাস হচ্ছে না। মানসিব বন্দুক চালাতে জানে না বললেও এমপি তাকে সাহস দেয়। কিন্তু কন্টেইনার নিয়ে তীরে আসার পর তারা দেখে সেখানে কোনো লরি নেই। এমপি কোনো বিপদের আঁচ মেয়ে মানসিবকে এগোতে নিষেধ করে। মানসিব মনে করে হয়তো আরও কিছু টাকার জন্য মৌলভী সাহেব দেরি করছেন। সে নিজেই লরি খুঁজতে বেরোয় কিন্তু কাউকে পায় না, এমনকি মৌলভী সাহেবের ফোনও বন্ধ। হঠাৎ দেখা যায় জাহাজের ক্যাপ্টেন ও কর্মীরা দিক বিদিক দৌড়ে পালাচ্ছে। মানসিব কারণ জানতে চাইলে তারা চিৎকার করে বলে, সরকারের পতন হয়েছে রে ভাই, পালাও। আতঙ্কিত মানসিব ডিআইডি বরুণ ও লাল ভাইকে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু সবার ফোন বন্ধ। দেশের পরিস্থিতি বুঝতে মানসিব জনবহুল একটি চায়ের দোকানে গিয়ে টিভি নিউজ দেখে নিশ্চিত হয় যে আসলেও সরকার পড়ে গেছে। ঠিক সেই মুহূর্তে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ওপাশ থেকে বলা হয়, কন্টেইনার যেখানে আছে সেখানেই ফেলে রেখে তুমি পালিয়ে যাও। মানসিব নিজের সাজা কথা বলতে চাইলেও ওপাশ থেকে ফোন কেটে দেওয়া হয়। মানসিব আবার কন্টেইনারের কাছে ফিরে আসে। এমপি তাকে দ্রুত এলাকা ছাড়তে বলে, কারণ সরকার নেই, মানে মৌলভী সাহেবের ক্ষমতার দাপটও শেষ, যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। কিন্তু মানসিবের কৌতূহল দমে না। সে হ্যাকিংয়ের মাধ্যমে কন্টেইনারের ডিজিটাল লক খুলে ফেলে। দরজা খুলতেই তারা স্তম্ভিত হয়ে যায়। ভেতরে সারিবদ্ধ বক্সের মাঝখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে তারা নারী পাচারের কথা ভাবলেও মাত্র একটি মেয়েকে পাচার করাটা তাদের কাছে অস্বাভাবিক থাকে। মানসিব জিজ্ঞেস করে, আপনি কে, বাংলাদেশি, ইন্ডিয়ান নাকি পাকিস্তানি? মেয়েটি কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
এমপি অবাক হয়ে বলে, একটা মেয়েকে এয়ারপোর্ট বা সিপোর্ট দিয়ে না পাঠিয়ে এভাবে কন্টেনারে করে পাচার করার মানে কি? মানসিব মেয়েটিকে জিজ্ঞেস করে সে বাংলা বোঝে কিনা। মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানায়। মানসিব তাকে পরিস্থিতি বুঝিয়ে বলে, দেশের সরকারের পতন হয়েছে, যারা আপনাকে এনেছে তাদের কারো হদিশ নেই। আমাকে বলা হয়েছে কন্টেনার রেখে চলে যেতে, কিন্তু আমি যেহেতু ফেসে গেছি তাই কাজ শেষ না করে যাব না, যদিও জানি না আমার কপালে কি সাজা আছে। মেয়েটি তাদের কথায় কান্না দিয়ে কন্টেনার থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে পা রাখা মাত্রই দূর থেকে এক আততায়ী তাকে লক্ষ্য করে গুলি ছড়ে। মানসিব ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এই সময় আততায়ীর দ্বিতীয় গুলিটি এমপির গায়ে লাগে। মেয়েটিও সামান্য আহত হয়ে পড়ে যায়, কিন্তু তার ব্যাগটি ওখানেই ফেলে রেখে মানসিবের সাথে পালাতে শুরু করে। সেই ফেলে আসা ব্যাগলে দেখা যায় অত্যাধুনিক সব অস্ত্র। আহত অবস্থায়ও মেয়েটি মানসিবের চেয়ে কয়েক গুণ দ্রুত দৌড়াচ্ছিল। মানসিব হাঁপিয়ে গিয়ে এক পর্যায়ে বনের ভিতর বসে পড়ে, বলে, আমি আর পারছি না, একটা মানুষ এত দ্রুত কি করে দৌড়ায়? মেয়েটি ইশারায় তাকে শান্ত থাকতে বলে এবং লুকিয়ে থেকে চারপাশ পর্যবেক্ষণ করে। মানসিব অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি কথা বলতে পারেন না? মেয়েটি কোনো উত্তর দেয় না। এদিকে কিলার বা বন্দুকধারী ব্যক্তি তাদের পিছু ছাড়ছে না। এলাকাটি ডাকাতদের আস্তানা হওয়ায় স্থানীয় গুন্ডারা কিলারকে বাধা দিতে চাইলে সে সরাসরি একটি ছেলেকে গুলি করে দেয়। গুলির শব্দ আর পাখি উড়ে যাওয়া দেখে মেয়েটি বুঝতে পারে বিপদ কত কাছে। রাত হয়ে যাওয়ায় তারা জঙ্গলের ভেতর একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নেয়। মানসি বুঝতে পারে সে না পারবে বাড়ি ফিরতে, না পারবে জঙ্গল থেকে বেরোতে। ফোনে নেটওয়ার্ক না পেয়ে সে রাগে চিৎকার শুরু করলে মেয়েটি তাকে ধমক দিয়ে চুপ করায়। মানসিব পাল্টা রাগ দেখালেও বনের ভেতর রহস্যময় শব্দ শুনে ভয় কুকড়ে যায়। মানসিবের এমন ভীত অবস্থা দেখে মেয়েটি মুচকি হাসে। পরদিন ভোরে মেয়েটি মানসিবকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সেই পরিত্যক্ত ঘরের মালিকরা চলে আসায় তারা ধরা পড়ে যায়। ছেলেরা তাদের পরিচয় জানতে চায় এবং মেয়েটিকে নিয়ে আজেবাজে মন্তব্য করে মানসিবের ব্যাগ তল্লাশি করতে চায়। মানসিব তাদের ধাক্কা দিয়ে মেয়েটিকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুটা দূর গিয়ে সে দেখে মেয়েটি তার সাথে আসেনি। পেছনে ফিরে এসে যা দেখল তাতে তার চোখ ছানা বড়া। অসহায় মনে হওয়া মেয়েটি আসলে একজন দক্ষ লড়াকু। সে একা হাতে 4-5 জন গুন্ডাকে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। মেয়েটির এমন মারকুটে রূপ দেখে মানসিব হাঁ করে তাকিয়ে থাকে। মেয়েটি কথা বলে ওঠে, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন, চলো। মেয়েটিকে কথা বলতে দেখে মানসিব আরও ঘাবড়ে যায়। সে ব্যাগ থেকে বন্দুক বের করে মেয়েটিকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু চোখের পলকে মেয়েটি মানসিবের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তার মাথাতেই ঠেকায়। মেয়েটি বিদ্রুপ করে বলে, তোমার কাছে বন্দুক আছে নাকি? কথায় কথায় আসামিদের মধ্যে হাত তোলো কেন? মানসিব আতঙ্কিত হয়ে পরিচয় জানতে চাইলে মেয়েটি কঠিন স্বরে জবাব দেয়, আমি কে তা জানার চেষ্টা করো না, জানলে তুমি আর কখনো জেল থেকে বেরোতে পারবে না। হঠাৎ একটি পাখির ডাক শুনে মানসিব ও মেয়েটি দ্রুত সেই স্থান ত্যাগ করে। তাদের যাবার কিছুক্ষণ পরই সেখানে সেই ঘাতক বা কিলাম্যান হাজির হয়। আহতদের পরে থাকতে দেখে সে নিষ্ঠুরভাবে এক একে সবাইকে মেরে ফেলে। এরপর মানসিব ও মেয়েটি একটি হোটেলে গিয়ে রুম বুক করার চেষ্টা করে। হোটেল ম্যানেজার পরিচয়পত্র এনআইডি চাইলে মানসিব নিজের কার্ড দিলেও মেয়েটি অবাক করে দিয়ে নিজের একটি বাংলাদেশি এনআইডি কার্ড বের করে দেয়। কার্ডের ছবিতে মেয়েটিকে অত্যন্ত সুন্দরী দেখাচ্ছিল, যা দেখে মানসিবের খটকা লাগে। সে ফিসফিস করে জিজ্ঞেস করে, এটা কি চাল এনআইডি? মেয়েটি তাকে থামিয়ে দিয়ে বলে, নিজের কাজ করো, আমাকে নিয়ে প্রশ্ন করবে না। মেয়েটি রুমে ঢুকে গেলে মানসিব চুপি চুপি পালানোর চেষ্টা করে। ঠিক তখন একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ওপাশ থেকে নির্দেশ দেওয়া হয় মেয়েটিকে বাইরে থেকে তালাবদ্ধ করে সে যেন সেখান থেকে চলে যায়। মানসিব তাকে লাল ভাইয়ের লোক ভেবে কথা বাড়াতে চাইলেও ওপাশ থেকে ফোন কেটে দেওয়া হয়। মানসিব পালিয়ে না গিয়ে হোটেলে সিসিটিভি হ্যাক করে এবং লুকিয়ে তোলা মেয়েটির ছবি দিয়ে তার আসল পরিচয় খোঁজার চেষ্টা করে। সার্চ রেজাল্টে একটি শকিং নিউজ বেরিয়ে আসে। মেয়েটির নাম আনোয়ারা। সে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের একজন। কেউ তাকে সন্ত্রাসী মনে করে, আবার কেউ তাকে স্বাধীনতার যোদ্ধা ভাবে। সে মূলত চোচ নামক এক ভয়ঙ্কর ড্রাগ লর্ডের বিরুদ্ধে লড়াই করছে। এইসব দেখে মানসিবের মাথা ঘুরে যায়। সে দ্রুত আনোয়ারের রুমে নক করে কোনো সাড়া না পেয়ে ম্যানেজারের কাছে জানতে পারে যে সে আগেই বেরিয়ে গেছে। মানসিব হোটেলের বাইরে যেতেই দেখে আনোয়ারা হাসি মুখে ফিরছে। মানসিব তাকে আনোয়ারা নামে ডাকলে মেয়েটির মুখ ফ্যাকাশে হয়ে যায়। তারা দুজনে একান্তে বসলে আনোয়ারা তার জীবনের গল্প শোনায়। সে জানায় তার বাবা একটি জাতির নেতা ছিলেন এবং মাদক নির্মূল করতে গিয়ে জীবন দিয়েছেন। বাবার মৃত্যুর পর আনোয়ারা সেই দায়িত্ব নেয়। কিছুদিন আগে মিয়ানমারে তাকে কিডন্যাপ করে আটকে রাখা হয়েছিল। ভারতের সরকারের সাথে বাংলাদেশের সরকারের হয়তো কোনো গোপন চুক্তি হয়েছিল তাকে হস্তান্তরের জন্য। সরাসরি নেওয়া ঝুঁকিপূর্ণ বলে তাকে কন্টেনারে করে পাচার করা হচ্ছিল। কিন্তু বাংলাদেশের সরকারের পতন হওয়ায় পুরো পরিকল্পনা ভেস্তে যায়, আর এনআইডি কার্ডটি সে টাকা দিয়ে ম্যানেজ করেছে। কথার মাঝেই মানসিব সিসিটিভি ফুটেজে দেখতে পায় সেই ভয়ঙ্কর কিলারম্যান হোটেলের সামনে চলে এসেছে। আনোয়ারা আতঙ্কিত হয়ে বলে, ও একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার, আমাদের এখনই পালাতে হবে। শুরু হয় জীবন বাঁচানোর ধাওয়া পাল্টা ধাওয়া। আনোয়ারা অনায়াসেই এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে পালালেও সাধারণ যুবক মানসিবের জন্য এই মরণপন্ন দৌড় অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। পলাতক অবস্থায় হঠাৎ মানসিবের মনে পড়ে ঘাতক তাদের লোকেশন জানল কিভাবে। সে বুঝতে পারে ফোনের মাধ্যমেই তাদের ট্র্যাক করা হচ্ছে, তাই ফোনটি এক জায়গায় ফেলে দিয়ে তারা দ্রুত সরে পড়ে।
কিলার এসে পরিত্যক্ত ফোনটি দেখে রাগে ফেটে পড়ে। মানসিব বুঝতে পারে কিলার ইচ্ছাকৃতভাবে ফোনে যোগাযোগ বজায় রেখেছিল, যাতে তাদের অবস্থান শনাক্ত করা সহজ হয়। আনোয়ারা জানায় এই পরিস্থিতিতে তার তিতুলিয়া যাওয়া ছাড়া উপায় নেই, কারণ সেখানে তার পরিচিত একজন লোক আছে। সে মানসিবের হাত ধরে বলে, তুমি এখন আমার একমাত্র ভরসা। বিপদ এড়াতে দুজনে বোরকা পরে ছদ্মবেশে মানসিবের নিজের বাড়িতে এসে হাজির হয়। বড় ভাই সোয়াব দরজা খোলে, কিন্তু সে ফোনে এতই মগ্ন ছিল যে শুরুতে কিছুই খেয়াল করেনি। তবে বাবা মা ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন। এত তাড়াতাড়ি যে মানসি বাড়ি ফিরবে তা কেউ কল্পনাও করেনি। দূর থেকে সাদিয়াও কাঁদতে থাকে, কারণ তার ভেতরে এখনও ভাইকে পুলিশে ধরিয়ে দেওয়ার অপরাধবোধ কাজ করছে। কান্নাকাটির পর্ব শেষে সবাই আনোয়ারার পরিচয় জানতে চাইলে মানসিব তাকে নিজের বন্ধু হিসেবে পরিচয় দেয়। পুরো পরিবার মিলে বৈঠকে বসে কিভাবে মানসিবকে এই ঝামেলা থেকে মুক্ত করা যায়। মানসিব জানায় বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির কারণে আইনের আশ্রয় নিয়ে খুব একটা লাভ হবে না। এর মধ্যে মা সরলভাবে প্রস্তাব দেন, মেয়েটিকে নিয়ে যদি সমস্যা হয় তবে বিয়ে দিয়ে দাও, দেখি বাড়ির বউকে কে এসে নিয়ে যায়। বাবা পরিস্থিতি সামাল দিয়ে মাকে সরিয়ে দেন। সবাই মিলে সিদ্ধান্ত নেয় আগে জেলারের সাথে কথা বলতে হবে এবং আপাতত আনোয়ারাকে এই বাড়িতেই লুকিয়ে রাখতে হবে। প্রয়োজনে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসাতে হবে। পরিবারের সবার এমন একতা দেখে আনোয়ারা অবাক হয়ে যায়। রাতে মানসিব আনোয়ারাকে গিয়ে বলে, এখানে বেশি দিন থাকা ঠিক হবে না, আমার জন্য পরিবারে কিছু হয়ে গেলে আমি সইতে পারবো না। অন্যদিকে সব এসে মানসিবকে সতর্ক করে বলে, তুই নিশ্চিত তো যে মেয়েটি তোকে সত্যি বলছে? ওকে কি পুরোপুরি বিশ্বাস করা যায়? মানসিব বুঝতে পারে এখন বিশ্বাস করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। কিছুক্ষণ পর সাদিয়া এসে ভাইকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে কান্নাকাটি করে। পরদিন থেকে কড়া নজরদারি শুরু হয়। সিসি ক্যামেরায় একজন অপরিচিত ব্যক্তিকে দেখা গেলে সবাই আতঙ্কে বারান্দায় গিয়ে জেরা শুরু করে। লোকটি নিজেকে ফুড ডেলিভারি ম্যান পরিচয় দিলেও এই বাড়ি থেকে কেউ কিছু অর্ডার করেনি জেনে সে চলে যায়। সবার মনে একটা অজানা আতঙ্ক বাসা বেঁধেছে। একদিন মানসিবের হাত থেকে একটি আচারের বয়াম পড়ে ভেঙে গেলে সেই শব্দে সবাই হন্তদন্তরে বাইরে বেরিয়ে আসে। মানসিব ও আনোয়ারা বুঝতে পারে তাদের উপস্থিতি পুরো পরিবারকে ঝুঁকির মুখে ফেলছে। অবশেষে বড় ভাই সোয়াব জেলারের সাথে কথা বলে রাত 10টায় সাক্ষাতের ব্যবস্থা করেন। মায়ের কাছে সব গোপন রেখে রাতে তারা তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা হবার প্রস্তুতি নেয়। পরিকল্পনা অনুযায়ী মানসিব ও আনোয়ারা এক রাস্তা দিয়ে এবং বড় ভাই অন্য রাস্তা দিয়ে গিয়ে এলাকার বাইরে নির্দিষ্ট স্থানে মিলিত হবেন। সব বাধা পেরিয়ে মানসিব ও আনোয়ারা শেষ পর্যন্ত জেলারের দেখা পায়। আনোয়ারাকে দেখে জেলারের কিছুটা থতমত খেলেও নিজেকে সামনে নিয়ে বলেন, এসব আমার জানার দরকার নেই। সরকারি নথিতে তুমি এখনও জেলেই আছো। আমি তোমাকে বিনা ডকুমেন্টে বাইরে বের করেছি। তোমার বাঁচার একমাত্র পথ হলো লাল ভাইয়ের কথা মতো চলা, না হলে তোমাকে ফেরারি ঘোষণা করা হবে। আমি হিসেব করে দেখেছি খুনের মামলায় তোমার কমপক্ষে 25 বছরের জেল নিশ্চিত। এখন আল্লাহই তোমাকে বাঁচাক। জেলারের কথা শুনে মানসিবের মাথায় আকাশ ভেঙে পড়ে। 25 বছরের কারাদণ্ডের কথা ভেবে সে মুষড়ে পড়লে আনোয়ারা তাকে সাহস দিয়ে বলে, আশা ছেড়োগা, এখন ভেঙে পড়ার সময় নয়। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সবকিছুই কঠিন মনে হয়। মানসিব তখন লাল ভাইকে ফোন দেয়। লাল ভাই ফোনে জানান যে তিনি নিজেও খুব বিপদে আছেন, তবে ডিল আগের মতোই আছে। তিনি নির্দেশ দেন আগামী বৃহস্পতিবারের মধ্যে আনোয়ারাকে তেঁতুলিয়া বর্ডারে পৌঁছে দিতে, সেখানে সে নিরাপদ থাকবে। মানসিব যখন তাকে ধাওয়া করা কিলারের কথা জিজ্ঞেস করে, লাল ভাই রহস্যময়ভাবে এড়িয়ে গিয়ে শুধু নিজের কাজ শেষ করতে পারেন। মানসিব বুঝতে পারে লাল ভাইয়ের সামনে নিশ্চিত কেউ বসে আছে যে তাকে নিয়ন্ত্রণ করছে। এদিকে আনোয়ারা নিজেও তার লোকেদের সাথে যোগাযোগ করে এবং তারাও তাকে বৃহস্পতিবার বর্ডারে যেতে বলে। আপাতত তারা বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। বাড়িতে ফেরার পর মা আনোয়ারাকে শাড়ি পরিয়ে সাজিয়ে তাকে নানা প্রশ্ন করতে শুরু করেন। এক পর্যায়ে মা জানতে পারেন আনোয়ারার বাড়ি ইন্ডিয়া। মা মনে মনে খুশি হয়ে ভাবেন মেয়েটি নিশ্চয়ই তার ছেলেকে ভালোবেসেই এত দূর থেকে চলে এসেছে। মানসিফ আনোয়ারাকে ছাদে নিয়ে গেলে তারা দুজনেই উপলব্ধি করে যে হয় লাল ভাই না হয় আনোয়ারার পরিচিত কেউ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। মানসিফ এম্বাসিতে যোগাযোগের কথা বললে আনোয়ারা তাকে সতর্ক করে দেয়। আনোয়ারা রসিকতা করে বলে, তোমার মা যা চাচ্ছেন আমাকে বিয়ে করে ফেললে কেমন হয়? তোমার স্ত্রী হলে হয়তো শত্রুরা তোমাকে মারার আগে দুবার ভাববে। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? মানসিফ হেসে উত্তর দেয়, অবশ্যই। তুমি যেভাবে ছেলেদের ধলাই করো দেখা যাবে কোনোদিন আমাকেও ছাদ থেকে ফেলে দিয়েছ। তাদের এই হাসি খুশি মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। মানসিফ হঠাৎ লক্ষ্য করে বাড়ির সামনে একটি সন্দেহজনক গাড়ি দাঁড়িয়ে আছে। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার তড়ির সাহায্যে বিল্ডিংয়ে উঠে পড়ে। সে ভেতরে ঢুকে পরিবারের সবার ওপর বন্দুক ট্যাগ করে। বাবা তাকে বাধা দিতে গেলে নিষ্ঠুর কিলার সরাসরি বাবাকে গুলি করে দেয়। পরদিন সকালে ছাদ থেকে ঘুম ভেঙে মানসিফ যখন রুমে যায় তখন সে এক বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হয়। মানসিফ ও আনোয়ারাতে লুকিয়ে থাকতে দেখে ঘাতক যখন গুলি ছুটতে উদ্যত হয় তখনই দৃশ্যটি বদলে যায়। দেখা যায় পরিবারের সবাই ঠিক আছে এবং মানসিফ কেবল একটি দুঃস্বপ্ন দেখেছিল। সকালে দুজন টেকনিশিয়ান এসে জানায় ইন্টারনেট কানেকশনের সমস্যা থাকায় তারা চেক করতে এসেছে, কিন্তু মানসিফ দ্রুত বুঝতে পারে এদের মধ্যেই ছদ্মবেশে সেই কন্ট্রাক্ট কিলার লুকিয়ে আছে। বিপদের আঁচ পেয়ে মানসিফের দুই বোন বুদ্ধি খাটিয়ে দ্রুত তাদের হাতে ব্যাগপত্র তুলে দেয়।
পালানোর সময় কিলার তাদের দেখে ফেললেও তারা দক্ষতার সাথে নজর এড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তারা মেজবার সাহায্য নেয়। মেজবা নিজে ব্যবসায়িক গাড়িতে করে তাদের বর্ডারের দিকে পাঠানোর ব্যবস্থা করে। বিদায় বেলায় মেজবা তার অতীত ভুলের জন্য ক্ষমা চাইলে মানসিফ তাকে আশ্বস্ত করে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা মানসিফের বড় ভাইয়ের এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়, যে বর্তমানে দেশের বাইরে আছে। সেখানে 15 দিনের এক নির্জন প্রবাসে মানসিফ ও আনোয়ারার মধ্যে এক অদ্ভুত মায়া ও ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। মানসিফ এই অবসরে আনোয়ারার কাছে বন্দুক চালানোর প্রশিক্ষণও নিতে থাকে। আনোয়ারা যোগাযোগ করে জানতে পারে তাদের ইসলামপুর যেতে হবে। তবে মানসিবের মনে বারবার সন্দেহ জাগে, লাল ভাই আর আনোয়ারার পরিচিত মহলের মধ্যে কোনো গোপন আটাত নেই তো। মানসিব আবেগপ্রবণ হয়ে আনোয়ারাকে বলে, আমাকে তোমাদের দলে নিয়ে নাও, আমি তোমাদের হ্যাকার হিসেবে কাজ করব। আনোয়ারা মলিন হাসলে মানসিব বুঝতে পারে এটি সম্ভব নয়। পরদিন সকালে লাল ভাইও একই ঠিকানায় যাবার নির্দেশ দিলে মানসিবের সন্দেহ আরও বাড়ে। সে আনোয়ারাকে সতর্ক করে বলে, তুমি আড়ালে থাকবে, আমি আগে গিয়ে পরিস্থিতি দেখব, যাই হোক না কেন তুমি সামনে আসবে না। ঠিক এই মুহূর্তে আনোয়ারা আর নিজেকে সামলাতে না পেরে মানসিফকে জড়িয়ে ধুয়ে ওঝরে কাঁদতে শুরু করে। সে তার জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি ফাঁস করে দেয়। আনোয়ারা জানায় তার আসল নাম রুমেলা। সে কোনো ড্রাগ লর্ড বা সন্ত্রাসী নয়, বরং একজন পুলিশ অফিসার। সন্ত্রাসীদের পেতে রাখা বোমায় তার বাবার মৃত্যুর পর সে আন্ডারকভার এজেন্ট হিসাবে জোজোর দলে যোগ দিয়েছিল। 6 মাস আগে সে দল ত্যাগ করার পর শুরু হয় প্রজেক্ট ওভাররুল। রুমিলার এই স্বীকারোক্তির মাঝেই হঠাৎ পেছন থেকে কেউ এসে মানসিবের মাথায় প্রচণ্ড আঘাত করে। মানসিব মাটিতে লুটিয়ে পড়লে এক যুবক এসে রুমেলাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? রুমেলা চোখে জল মুছে মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর সে নিজের হাতেই অচৈতন্য মানসিবের শরীরে একটি ইঞ্জেকশন পুশ করে। মানসিবের চোখের সামনে সবকিছু ঝাপসায় আসে। রুমেলা কি সত্যি মানসিবের সাথে বিশ্বাসঘাতকতা করলো, নাকি এটি তাকে বাঁচানোর কোনো নতুন পরিকল্পনা? এই রহস্যের জট রেখেই সিরিজ শেষ হয়। এমন সব রোমাঞ্চকর মুভি ও সিরিজের সহজ বাংলা এক্সপ্লেনেশন সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।